এট ফার্স্ট আমরা টাইপ 1 এর ম্যাথগুলো দেখব। সো টাইপ 1 এর ম্যাথগুলো কি? টাইপ 1 এর ম্যাথগুলো হচ্ছে মোটামুটি ইয়ং এর গুণাঙ্ক, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি সংক্রান্ত। সো ফার্স্টে কোশ্চেনটা কি দেওয়া আছে? একই পুরুত্বের দুইটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 1:2, অর্থাৎ একটির দৈর্ঘ্য 1 একক হলে আরেকটির দৈর্ঘ্য হবে 2 একক। দুইটার পুরুত্ব একই। সো পুরুত্ব একই বলতে বোঝানো হয়েছে দুইটার ক্রস সেকশনাল এরিয়া একই। তার সাধারণত সিলিন্ড্রিকাল ক্রস সেকশনে হয়। সো দুইটা যদি পুরুত্ব একই হয় তাহলে বলতে পারি তাদের ক্রস সেকশনাল এরিয়াটা সেম, অর্থাৎ তাদের যে এরিয়া এ সেটা সেম। এবং দুইটা তারের কোনো তাপমাত্রার পরিবর্তনও ঘটানো হয়নি এবং তার দুইটার উপাদানও সেম ছিল। তো আমি ধরে নিতে পারি একই ধরনের তার এবং তাই এজন্য তাদের ইয়ং এর গুণাঙ্কের মানটাও সেম। তার মানে y1 = y2 পাচ্ছি। সো এদেরকে একই বলে যদি প্রসারিত করি তাহলে দুইটির বিকৃতির অনুপাত কত? ফার্স্ট অফ অল টার্মগুলো আমরা একটু শিখে নিই। সো আমরা জানি বিকৃতি হচ্ছে L/L। সো এই এলটা কি? এলটা হচ্ছে আদি দৈর্ঘ্য ছিল, আর এই ছোট হাতের এলটা কি? দৈর্ঘ্যের পরিবর্তন। এটাকে অনেক সময় এভাবেও লেখা হয়ে থাকে, ডেল্টা এল ডিভাইডেড বাই বড় হাতের এল বা ছোট হাতের এল। সো ডেল্টা এল দ্বারা বোঝানো হয় যে দৈর্ঘ্যের পরিবর্তনটা। সো বিকৃতির কিন্তু কোনো একক নেই, কারণ কি? কারণ উপরের যে দৈর্ঘ্যের পরিবর্তন সেটাও হচ্ছে মিটার, নিচের যে আদি দৈর্ঘ্য সেটাও হচ্ছে মিটার। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অনেক সময় পরবর্তী দৈর্ঘ্য বা পরিবর্তিত দৈর্ঘ্যকে L2 লেখা হয় এবং আদি দৈর্ঘ্যকে L1 লেখা হয়। সো এই L2টা কিন্তু বিকৃতি না, L2 = হচ্ছে L1 যোগ এই L। সো বিকৃতিটা কি আসলে? বিকৃতিটা হচ্ছে এই L এবং এই L1 এর অনুপাত। এই জন্য বিকৃতির কিন্তু কোনো একক নেই। এরপরে চলে আসি আমরা পীড়নে। সো পীড়নটা আসলে কি? পীড়নটাকে ইংলিশে বলা হয় স্ট্রেস। সো পীড়নটা কি? পীড়নটা হচ্ছে কোনো একটা বস্তুর যদি আমি বিকৃতি ঘটাতে চাই, তাহলে তার প্রতি একক ক্ষেত্রফলের উপর যতটুকু আমার বল প্রয়োগ করতে হবে সেই বলটা হচ্ছে পীড়ন। সো প্রতি একক ক্ষেত্রফলের উপর যেই টান বলটা আমি প্রয়োগ করি সেটা হচ্ছে পীড়ন। সো প্রেসারের থেকে পীড়নের ডিফারেন্সটা কি? প্রেসার আসলে টান বল প্রয়োগ করে না। প্রেসার দিয়ে বলতে গেলে অনেক ধরনের সরণ ঘটানোর জন্য যে বলটা দরকার সেই বলটার জন্য প্রেসার ইউজ করা হয়, আর পীড়নের জন্য হচ্ছে টান বল ইউজ করা হয়। টান বল আর যে কোনো সরণ ঘটানোর জন্য বলের একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে টান বল যখন প্রয়োগ করি বস্তুটার সরণ ঘটে না। বস্তুটার দুই সাইড থেকে একই মানের বল যদি প্রয়োগ করি বস্তুটার কোনো সরণ ঘটবে না, বস্তুটার উপর নিট বল কিন্তু শূন্য হবে। এই দিকের বলও শূন্য, এই দিকের বলও শূন্য। জাস্ট কি ঘটবে? বস্তুটা যেহেতু দুই দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে বস্তুটার উপর, তাই বস্তুটার বিকৃতি ঘটবে। আর যদি আমি দুই দিক থেকে সমান মানের বল না অ্যাপ্লাই করে জাস্ট একদিকে বল অ্যাপ্লাই করি বা দুই দিকে দুইটা ইমব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বস্তুটা সরণ ঘটবে। সো টান বলের জন্য বস্তুর সরণ ঘটে না, কিন্তু বস্তুর বিকৃতি ঘটে। সো পীড়নটা আসে হচ্ছে টান বলের জন্য, এখানে এফটা হচ্ছে টান বল। এরপর আসি ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্কটা কোথা থেকে পাই? হুকের সূত্র থেকে পাই। হুকের সূত্র আমরা কি জেনে এসেছিলাম? হুকের সূত্র আমাদেরকে বলে যে একটি নির্দিষ্ট সীমার মধ্যে, যেটাকে আমরা বলি Get your best tutor in a smart way. Download Baidu Academy app. স্থিতিস্থাপক সীমা, সেই সীমার মধ্যে যতটুকু পীড়ন অ্যাপ্লাই করব তার সমানুপাতিক হারে বিকৃতি ঘটবে, অর্থাৎ পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। সো প্রপোর্শনাল সাইন যদি উঠিয়ে দিই একটা সমানুপাতিক ধ্রুবক আসে। দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়নের জন্য এই সমানুপাতিক ধ্রুবককে আমরা বলি ইয়ং এর গুণাঙ্ক। সো ইয়ং এর গুণাঙ্কের যে ফর্মুলা সেটা হচ্ছে y = FL ডিভাইডেড বাই AL। সো এফটা কি? যেই ফোর্সটা আমি অ্যাপ্লাই করছিলাম টান বল হিসাবে। এলটা কি? আদি দৈর্ঘ্য। এই ছোট হাতের এলটা কি? দৈর্ঘ্যের পরিবর্তন। ছোট হাতের দৈর্ঘ্য এলটা কিন্তু বিকৃতি নয়, ছোট হাতের এলটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। আর এটা কি? ক্রস সেকশনাল এরিয়া। সো এই অঙ্কের জন্য আমাদেরকে বলা হয়েছে যে y1 = y2। সো y1 = y2 এবং একই সাথে a1 = a2। সো ক্রস সেকশনাল এরিয়াটা সেম, y1 y2 সেম। আরও একটা জিনিস সেম, সেটা হচ্ছে এদেরকে একই বলে প্রসারিত করলে তাদের দুইটির বিকৃতির অনুপাত কত, অর্থাৎ এই ক্ষেত্রে আমি যে টান বলটা প্রয়োগ করছিলাম সেই টান বলটাও কিন্তু সেম। সো f1 = f2 হবে। সো y1 = y2 এই ইকুয়েশনটা আমরা যদি অ্যাপ্লাই করি কি পাবো? f1 L1 a1 L1 = f2 L2 a2 L2। সো f1 f2 সমান কাটা, a1 a2 ও সমান কাটা। সো কি পেয়ে যাচ্ছি? L1 বাই L1 = L2 বাই ছোট হাতের L2। এটাকে যদি উল্টিয়ে দিই কি পেয়ে যাবো? L1 বাই L1 L2 বাই L2। সো আমরা একটু আগে দেখে এসেছি বিকৃতি হচ্ছে ছোট হাতের L ডিভাইডেড বাই বড় হাতের L এর অনুপাত, মানে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্যের অনুপাত। সো প্রথম কেসের জন্য যে দৈর্ঘ্যের পরিবর্তনটা ছিল, অর্থাৎ প্রথম তারের জন্য যে দৈর্ঘ্যের বিকৃতিটা ছিল, সেকেন্ড তারের জন্য বিকৃতিটা কিন্তু সেম। তার দুইটার দৈর্ঘ্য আলাদা
কিন্তু তার দুইটার দৈর্ঘ্য আলাদা হলো, তার দুইটার দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে আদি দৈর্ঘ্যের যে অনুপাত সেই দুইটা কিন্তু সেম। তার মানে বলতে পারি তার দুইটার বিকৃতিও সেম। তার মানে তার দুইটার ক্ষেত্রে বিকৃতির অনুপাত কত হবে? সুতরাং বিকৃতির অনুপাত, যেহেতু দুইটা বিকৃতি সেম, তাই বিকৃতির অনুপাত হবে 1:1, কারণ দুইটার বিকৃতি কিন্তু সেম। টাইপ 1-এ দ্বিতীয় একটি ম্যাথ আমাদেরকে দেওয়া আছে। এই ম্যাথে কি বলা হচ্ছে যে 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করব। সেই বৃদ্ধি করার জন্য আমাদেরকে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? বল বলতে এখানে আসলে কোন বল বোঝানো হয়েছে? টান বল বোঝানো হয়েছে। সো 5% দৈর্ঘ্য বৃদ্ধি করব। সো আমরা বলতে পারি যদি আদি দৈর্ঘ্যটা L হয় তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য ছোট হাতের L ইকুয়ালস টু কি হবে? আদি দৈর্ঘ্যের কত পার্সেন্ট? 5%। তাহলে আমি বলতে পারি 5% অফ ক্যাপিটাল L। সো 5%কে আমরা কিভাবে লিখতে পারি? 5/100 অফ ক্যাপিটাল L। তাহলে ছোট হাতের L ইকুয়ালস টু হচ্ছে 5/100 অফ ক্যাপিটাল L। আমাদের দরকার কি? এই ধরনের অঙ্ক করার জন্য আমাদেরকে বিকৃতি ইউজ করতে হয়। সো আমরা এখান থেকে বিকৃতিটা বের করে ফেলি। বিকৃতি ইকুয়ালস টু কি? দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তাহলে বিকৃতি L ডিভাইডেড বাই L ইকুয়ালস টু পেয়ে যাব 5/100 বা 5 × 10⁻²। এটা পেয়ে যাচ্ছি আমরা বিকৃতি। তো আমাদেরকে জানতে চেয়েছে বল কত প্রয়োগ করতে হবে। সো বলের ইকুয়েশন বা বলের এক্সপ্রেশনও কিন্তু আমরা ইয়ং এর গুণাঙ্কের এক্সপ্রেশন থেকে খুব সহজেই পেয়ে যেতে পারি। সো ইয়ং এর গুণাঙ্কের এক্সপ্রেশন কি ছিল? F ইকুয়ালস টু y ইকুয়ালস টু FL ডিভাইডেড বাই AL। সো আমি কি করতে পারি? এফটাকে বের করতে পারি পুরো এক্সপ্রেশন থেকে। সো F ইকুয়ালস টু কি পেয়ে যাব? YA ছোট হাতের L ডিভাইডেড বাই ক্যাপিটাল L। সো ইয়ং এর গুণাঙ্কের জাস্ট এক্সপ্রেশনগুলো একটু অদল বদল করে আমি কতটুকু টান বল প্রয়োগ করতে হবে সেই টান বলের ভ্যালুটাও কিন্তু বের করে ফেলতে পারি। সো y এর ভ্যালু কত দেওয়া আছে প্রশ্নে? 2 × 10⁻11। সো 2 × 10⁻11। এর ভ্যালু কত দেওয়া আছে? 1 মিলিমিটার স্কোয়ার। সো 1 মিলিমিটার স্কোয়ার মানে আসলে 1 × 10⁻³ স্কোয়ার মিটার স্কোয়ার। তার মানে 1 × 10⁻³ হোল স্কোয়ার ইন্টু ছোট হাতের L বাই বড়, আমি এই y ইন্টু a ছোট হাতের L বাই বড় হাতের L কে আলাদাভাবে এখানে লিখতে পারি। সেটা কত হয়ে যাবে? 5 × 10⁻²। যেহেতু ছোট হাতের L বাই বড় হাতের L হচ্ছে 5/10 ইন্টু এইটা। সো এই পুরা জিনিসটা হচ্ছে L বাই Lটা হচ্ছে 5 × 10⁻²। সো একটু যদি ক্যালকুলেশন করি কি পেয়ে যাব? এখান থেকে পাবো 10 টু দি পাওয়ার 3 × 6 ইন্টু 5 × 10⁻²। সো আমি কি পাচ্ছি? 5-এর সাথে 2 যদি গুণ করি তাহলে 10 পেয়ে যাব। 10⁻11 অলরেডি আছে, এই দুইটা যদি গুণ করি 10⁻8 পাবো। সো 11 আর 10⁻8 আছে, কত পাবো? 10⁻3। আর সাথে আরও একটা 10 আছে, সো আমি মোটামুটি 10⁻4 পাবো। এটা কি পেয়ে গেলাম? বল। সো একক হচ্ছে নিউটন। সো এত নিউটন বল আমাকে প্রয়োগ করতে হবে। সো এত নিউটন বল প্রয়োগ করতে হবে। এই প্রশ্নটার বদলে যদি এরকম কিছু একটা বলে কতটুকু ওজন প্রয়োগ করতে হবে বা ঝুলাতে হবে, কতটুকু ওজন ঝুলাতে হবে। সো ওজন ঝুলাতে হবে বলতে আসলে কি বোঝানো হয়েছে? ধরো একটা তার আছে এরকম, এটা একটা ইস্পাতের তার। সো এই তারটা কোনো একটা পয়েন্ট দিয়ে ঝোলানো উপরে। সো এইটার সাথে যদি আমি আরও একটা বড় ওজন অ্যাড করে দিই, সো এই ওজনটা কি করবে? এই তারটাকে নিচের দিকে বল প্রয়োগ করবে। যেহেতু তারটা উপরে কোনো একটা সিলিংয়ের সাথে যুক্ত আছে বা কোনো একটা স্টেবল মিডিয়ামের সাথে যুক্ত আছে, এই স্টেবল মিডিয়ামটা যাতে ছিঁড়ে এই বলের জন্য ছিঁড়ে নিচে না পড়ে যায়, এই জন্য স্টেবল মিডিয়ামটাও তার উপর বিপরীত দিকে একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। সো একটা তারের উপর দুই দিকে দুইটা বল প্রয়োগ হচ্ছে, একটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া বল আর একটা হচ্ছে উপর দিকে প্রতিক্রিয়া বল, এবং দুইটা বলের মান কিন্তু সমান হবে। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা তাই জানি। সো দুইটা বলের মান যখন সমান হবে তাহলে বলতে পারি এই দুইটা বল আসলে টান বল হিসেবে ক্রিয়া করছে, এবং টান বল হিসেবে ক্রিয়া করার জন্য এই তারটা তখন বিকৃতি ঘটাবে। দুইটা বল দুই দিক থেকে, দুইটা সমান মানের বল দুই দিক থেকে প্রয়োগ করার ফলে তারটা তখন কিছুটা ইলংগেট হবে। সো এই ওজনটার Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি যে যেই বলটা আমরা প্রয়োগ করছি সেই বলটা আসলে এই বলটার ওজন। সো ওজন ইকুয়ালস টু কি? W ইকুয়ালস টু M × G। সো এই বল ইকুয়ালস টু তখন হয়ে যাবে mg। সো mg ইকুয়ালস টু 10⁻4। জি এর ভ্যালু হচ্ছে 9.8, যেটাকে আমরা অ্যারাউন্ড 10 এর মতো কনসিডার করতে পারি। সো জি কে যদি আমরা 10 এর অ্যারাউন্ড কনসিডার করি তাহলে m ইকুয়ালস টু কত পাবো? 10⁻4 ডিভাইডেড বাই 10 বা অনেকটা 10⁻3 এর মতো, বা প্রায় 1000 কেজি
ভর আমাকে যদি যুক্ত করি তাহলে 1000 কেজি ভরের সমতুল্য বল যদি আমরা প্রয়োগ করি, অর্থাৎ 10⁴ নিউটন বল যদি আমরা প্রয়োগ করি, তাহলে ইস্পাতের তারটা এই 5% ইলংগেট হবে, বা ইস্পাতের দৈর্ঘ্য 5%, ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাবে। ইয়ংয়ের গুণাঙ্কের পরে আমরা এখন চলে যাব দৃঢ়তার গুণাঙ্কে, টাইপ 2 এর অঙ্কে। সো দৃঢ়তার গুণাঙ্কটা আসলে কি? ইয়ংয়ের গুণাঙ্ক কখন পাই? যখন আমি একটা বস্তুর উপর দুই দিক থেকে টান বল প্রয়োগ করি, বস্তুটা দৈর্ঘ্যের বিকৃতি ঘটে। সো এই দৈর্ঘ্যের বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়নের জন্য আমি পাই ইয়ংয়ের গুণাঙ্ক। দৃঢ়তার গুণাঙ্ক কখন পাই? যখন একটা বস্তুর উপর একটা বস্তুর একটা সারফেস এরকম করে আটকানো থাকে এবং সারফেসের অপর প্রান্তে বা খোলা প্রান্তে যেই প্রান্তটা আটকানো না সেই দিকে বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা তখন কি ঘটে? বস্তুটা হয়তো ইলংগেশন ঘটে না বা বস্তুটা শেপ সাইজের কোনো চেঞ্জ হয় না, কিন্তু বস্তুটা কিন্তু শেপের চেঞ্জ হয়, অর্থাৎ এরকম একটা আয়তাকার বস্তু তখন সামান্তরিক আকার হয়ে যায়। সো বস্তুটা যত ডিগ্রি কোণে বেঁকে যায় বা শেপের চেঞ্জ হয় সেই কোণটাকে বলি আমরা দৃঢ়তার বিকৃতি, এবং যতটুকু পীড়ন আমরা অ্যাপ্লাই করি সেটাকে বলি আমরা দৃঢ়তার পীড়ন। সো এই অঙ্কে আমাদেরকে আসলে দৃঢ়তার গুণাঙ্ক নির্ণয় করতে হবে। কিভাবে? একটা ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং এর নিচ তলটা আটকানো বলা আছে, এবং এত নিউটন স্পর্শক বল, এই যে এই তলটার সাথে আমি স্পর্শক বল প্রয়োগ করতেছি এই উপরের তলটার সাথে। সো এই এত নিউটনের স্পর্শক বল যদি আমি প্রয়োগ করি তাহলে ক্রিন্তন বিকৃতি হয় 10 ডিগ্রি। সো দৃঢ়তার গুণাঙ্ক কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি যে কোনো ধরনের গুণাঙ্ক n ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। সো এই ক্ষেত্রেও পীড়নের ভ্যালুটা কত? সো এই ক্ষেত্রেও পীড়নের ভ্যালুটা আলাদা করে বের করে নিই আমরা। সো পীড়ন ইকুয়ালস টু পাবো f ডিভাইডেড বাই a। সো f কত? 5 × 10⁶। a হচ্ছে 0.5 মিটার স্কোয়ার। সো 0.5কে আমি লিখতে পারি 5 × 10⁶, আর 0.5কে লিখতে পারি 5 × 10⁻⁻1। সো 5 কাটাকাটি করে চলে গেলে 10⁷ আমি পাবো পীড়নের ভ্যালু নিউটন পার মিটার স্কোয়ার। সো এরপর আমার দরকার হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক কত। সো আমি কি করব? বিকৃতির ভ্যালু দ্বারা যদি ভাগ করে দিই তাহলে দৃঢ়তার গুণাঙ্কটা পেয়ে যাব। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিজিক্সের সব ধরনের ম্যাথে আমরা অ্যাঙ্গেলটাকে সবসময় রেডিয়ানে প্রকাশ করব, ডিগ্রিতে নিব না। সো বিকৃতির যে ভ্যালু 10 ডিগ্রি দেওয়া আছে সেটাকে আমরা কোথায় প্রকাশ করব? রেডিয়ানে। সো বিকৃতি আমরা জানি যে 180 ডিগ্রি ইকুয়ালস টু আসলে পাই রেডিয়ান। সো 10 ডিগ্রি ইকুয়ালস টু আসলে কত রেডিয়ান পাবো? পাই ডিভাইডেড বাই 180 × 10, বা বলতে পারি পাই ডিভাইডেড বাই 18। সো আমাদের দৃঢ়তার গুণাঙ্ক n ইকুয়ালস টু কত আসবে? n ইকুয়ালস টু আসবে উপরে পীড়ন 10⁷, নিচে হচ্ছে বিকৃতি, সেটা হচ্ছে পাই ডিভাইডেড বাই 18। সো এইটার যদি ভ্যালু নির্ণয় করো তাহলে দৃঢ়তার গুণাঙ্কের ভ্যালুটি তোমরা পেয়ে যাবে। দৃঢ়তার গুণাঙ্কের পরে এবার আমরা চলে যাব আয়তন গুণাঙ্কে। আমরা বোর্ডে যেই ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা আয়তন গুণাঙ্ক সংশ্লিষ্ট একটা ম্যাথ, যেটা বুয়েটের অ্যাডমিশন টেস্টে এর আগে এসেছিল। সো কোশ্চেনে কি বলা আছে? পানির উপরিতলের ঘনত্ব এত এবং 800 ATM চাপ গভীরতায় পানির ঘনত্ব কত হবে? ফার্স্ট অফ অল আয়তন গুণাঙ্কটা আসলে কি? আমরা যদি কোনো একটা বস্তুর উপর পীড়ন প্রয়োগ করে তার আয়তনের বিকৃতি ঘটাই, তাহলে আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি ইকুয়ালস টু পাবো আমরা আয়তন গুণাঙ্ক, যেটাকে বলা হয় বাল্ক মডুলাস। সো আয়তন গুণাঙ্ক ইকুয়ালস টু আমরা কি দেখতে পাচ্ছি? আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। আয়তন বিকৃতির ক্ষেত্রে বিকৃতিটা আমরা কিভাবে হিসাব করি? বিকৃতিটা আমরা হিসাব করি আয়তনের পরিবর্তন ডেল্টা ভি ডিভাইডেড বাই আদি আয়তন ভি। সো এফ ডিভাইডেড বাই এ কে আমরা এক্ষেত্রে প্রেশার বলতে পারি, যেহেতু কোনো একটা বস্তুর উপর আমরা মানে সংকুচিত করার জন্য কোনো একটা বস্তুর উপর চারদিক থেকে আসলে পীড়নটা প্রয়োগ করি, তাই এটাকে প্রেশারও বলা যেতে পারে। সো এফ বাই এ কে আমরা প্রেশার লিখতে পারি, ভিটা উপরে চলে গেল এবং ডেল্টা ভি বা আয়তনের পরিবর্তনটা নিচে চলে আসলো। কোশ্চেনে পানির সংনম্যতা নামের একটা প্রপার্টির কথা বলা আছে। সংনম্যতাটা কি? এটা হচ্ছে বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্কের একটা বিপরীত রাশি। তাহলে সংনম্যতা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই বি। সো প্রশ্নে আমাদেরকে কি দেওয়া ছিল? পানির উপরিতলের ঘনত্ব দেওয়া ছিল এত এটিএম চাপ গভীরতা, মানে যখন অনেক গভীরে চলে যাব তখন পানির চাপের পরিমাণ অনেক বেড়ে যায়। বায়ুমণ্ডলে আমরা কত চাপ অনুভব করি? 1 এটিএম, কিন্তু অনেক গভীরে গেলে পানির চাপ বেড়ে কত হয়ে যায়? 800 এটিএম। পানির অনেক গভীরে পানি কি করে? উপরের বায়ু তো চাপ দিচ্ছেই, সেই সাথে পানিও তার ভরের জন্য কিন্তু নিচের দিকে চাপ দেয়, এবং সেই চাপটার ভ্যালু কত দেওয়া আছে? 800 এটিএম চাপ। সো এত গভীরতায় পানির ঘনত্ব কত সেটা জানতে চাওয়া হয়েছে। সো অ্যাট ফার্স্ট আমরা কি করব? এত গভীরতায় পানির কোনো একটা নির্দিষ্ট পরিমাণ পানির আয়তন কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। যখন আমরা কোনো একটা বস্তুর উপর ক্রমাগত চাপ প্রয়োগ করি, বস্তু কি হয়? সংকুচিত হয়ে যায়। বস্তুর ভরের পরিমাণ ঠিক থাকে কিন্তু তার আয়তনটা সংকুচিত হয়ে যায়। সো অ্যাট ফার্স্ট আমরা এই আয়তন গুণাঙ্ক থেকে পানির
একটা নির্দিষ্ট আয়তনের কতটুকু পরিমাণ পরিবর্তন ঘটে সেটা আমরা ফার্স্টে নির্ণয় করতে চাই। সো আমরা কি করলাম, ডেল্টা ভিটা এই ইকুয়েশন থেকে বের করে ফেললাম, পি ইন্টু ভি ডিভাইডেড বাই বি। সো পি এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম, 1 ATM ছিল পি এর ভ্যালুটা, সেটা বসিয়ে দিলাম। তারপর বি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, বি এর ভ্যালুটা না বসিয়ে 1/b এর ভ্যালু আমরা বসিয়েছি, যেহেতু 1/b এর ভ্যালু পানির সংগমতা দেওয়া আছে এবং ভি আমরা জানি না, ভিটাকে ভি হিসাবে রেখে দিলাম। সো ডেল্টা ভি ইকুয়ালস টু আমি কি পেয়ে যাচ্ছি, 0.037 ভি। তার মানে এতটুকু পরিমাণ আয়তন তার সংকুচিত হয়ে যায়। তো এতটুকু পরিমাণ আয়তন তার সংকুচিত হয়ে যায়। এক্ষেত্রে আর একটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে 1 ATM এর চাপ দেওয়া ছিল এত। সো আমরা যে আয়তনের সংকোচনটা বের করছি সেটা কি 1 ATM এর জন্য না, সেটা কিন্তু আসলে 800 ATM এর জন্য। তাই এখানে 1 ATM দেওয়া থাকলেও আমাদেরকে কিন্তু ভ্যালুটা বসাতে হবে 800 ATM এর। সো সামনে একটা কি করে দিব, আমরা 800 গুণ করে দিব। সো আমরা আসলে 800 ATM এর জন্য ভ্যালুটা বের করছি। সো 800 ATM এর জন্য যদি ভ্যালু বের করি তাহলে আয়তনের পরিবর্তন এটা পাবো। সো পরিবর্তিত আয়তন অর্থাৎ সংকুচিত আয়তনটা কি হবে, আদি আয়তন মাইনাস আয়তনের পরিবর্তন। সো ভি থেকে যদি এই ডেল্টা ভি এর ভ্যালুটা বিয়োগ করে দিই, এই ভ্যালুটা পাবো। সো এখন আমরা কিভাবে বের করবো যে পানির ঘনত্ব কত হবে, আমরা আগেই বলেছি যে পানির ভরটা সেম থাকে। সো আদি ভর ইকুয়ালস টু পরিবর্তিত ভর। সো আদি ভরটা কত ছিল আমাদের, আদি ভরটা ছিল, Get your best tutor in a smart way. Download Baidu Academy app. রো আদি ঘনত্ব ইন্টু আদি আয়তন, এবং পরিবর্তিত ভরটা কত হবে, রো প্রাইম ইন্টু ভি প্রাইম। যেহেতু পরিবর্তিত ভর এবং আদি ভরটা সেম, তাই আমরা এই দুইটাকে সমান লিখতে পারি। সো এখান থেকে আসলে আমরা কি নির্ণয় করব, এখান থেকে আমরা রো প্রাইমটা নির্ণয় করব। সো রো আমাদের দেওয়া আছে হচ্ছে 1000 বা 1.03 ইন্টু 10⁻3। ভিটাকে ভি রাখবো, রো প্রাইমটাকে নির্ণয় করব, আর ভি প্রাইমটার ভ্যালু এটা বসাবো। সো 0.963 ভি। সো ভি দুই পক্ষ থেকে কাটা, রো প্রাইম ইকুয়ালস টু কি পেয়ে যাবো, 1.03 ইন্টু 10⁻3 ডিভাইডেড বাই 0.963। সো আমি কি দেখতে পাচ্ছি, এখন কিন্তু ঘনত্বটা একটু বেড়ে যাবে, যেহেতু একটা 1 এর চেয়ে ছোট ভ্যালু দ্বারা আমরা ভাগ করছি, এখন ঘনত্বটা বেড়ে যাবে। তো এই দুইটাকে যদি তোমরা ক্যালকুলেটরের সাথে ভাগ করো, ভাগ করলে যেটা অ্যান্সার পাবে সেটাই হয়ে যাবে তোমাদের এই প্রশ্নটার উত্তর। টাইপ 4-এ আমরা আলোচনা করব পয়জনের অনুপাত নিয়ে। সো আমরা যদি এখানে একটি বার দেখতে পাচ্ছি এবং আমরা যদি এই বারের উপর নিচের দিকে একটি বল প্রয়োগ করি, তাহলে কি ঘটবে, ধরলাম এই বস্তুটি বা এই বারটি উপরের দিকে আটকানো বা উপরে থেকে ঝুলছে এবং উপরের দিকে তার কোনো ধরনের মুভমেন্ট হয় না। সো আমি যদি নিচের দিকে বল প্রয়োগ করি, কি ঘটবে, নিচের দিকে বল প্রয়োগ করার জন্য এই যে বস্তুটি আছে বা এই যে বারটি আছে সেই বস্তুটির দৈর্ঘ্যের সম্প্রসারণ ঘটবে, যেহেতু নিচের দিকে বল প্রয়োগ করছি। কিন্তু দৈর্ঘ্যের সম্প্রসারণ যখন ঘটবে তখন কি বস্তুটির আয়তন চেঞ্জ হতে পারে, উত্তর হচ্ছে না। বস্তুটি কিন্তু আয়তন ঠিক রেখে তার দৈর্ঘ্যের সম্প্রসারণ করবে। এখন যে কোনো বস্তু তার যদি আয়তন কনস্ট্যান্ট রেখে তার দৈর্ঘ্যের যদি ইলংগেট করতে চায়, তাহলে অবভিয়াসলি বাড়তি দৈর্ঘ্যের জন্য যেই এলিমেন্টটা থাকবে, বাড়তি দৈর্ঘ্যের যেই জায়গাটা আসবে, সেই জায়গাটাও বস্তুর ভেতর থেকেই আসতে হবে। তার মানে বস্তুর যদি আমি দৈর্ঘ্য বাড়াতে চাই, তাহলে অন্য কোনো একটা অক্ষ বরাবর বস্তুকে ছোট বা কম্প্রেস হয়ে আসতে হবে। সো আমি যদি আসলে দৈর্ঘ্য বাড়াতে চাই, তাহলে কি হবে, বস্তুর পার্শ্ব কমে যাবে বা বস্তুর অ্যাকচুয়ালি পার্শ্ব বিকৃতি ঘটবে। সো এই ছবিতেও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। প্রথমে নীল রঙের বস্তুটি ছিল, আমরা যদি নিচের দিকেও একটা বল প্রয়োগ করি, তাহলে এই নীল রঙের বস্তুটির দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে যায়। সো প্রথমে দেখতে পাচ্ছি এল পরিমাণ ছিল বস্তুটার দৈর্ঘ্য। সো এরপরে যখন আমি এটাকে ইলংগেট করি, তখন এর দৈর্ঘ্য হয়ে যায় এল প্রাইম। কিন্তু তার দৈর্ঘ্য বাড়ছে ঠিকই, কিন্তু এই দৈর্ঘ্য বাড়াটা হচ্ছে কিভাবে, আয়তন একই রেখে যেহেতু দৈর্ঘ্য বাড়ছে, তাই তার পার্শ্বটা সংকুচিত হয়ে আসছে, অর্থাৎ তার ব্যাস কিন্তু ছোট হয়ে আসছে। সো আগে যদি তার ব্যাস ছিল ক্যাপিটাল ডি, এখন তার ব্যাস হয়ে গেল ডি প্রাইম। সো পয়জনের অনুপাতটা কি, পয়জনের অনুপাতটা হচ্ছে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই তার দৈর্ঘ্য বিকৃতি। সো পার্শ্ব বিকৃতিটা কি, পার্শ্ব বিকৃতিটা হচ্ছে যে কোনো বস্তুর আগের ব্যাস মাইনাস তার পরিবর্তিত ব্যাস। সো পার্শ্ব বিকৃতিটা কি দেখতে পাচ্ছি, বস্তুর আগের ব্যাস, বস্তুর পরবর্তী ব্যাস সেটা হচ্ছে ডি প্রাইম, মাইনাস বস্তুর যে আগের ব্যাস সেটা হচ্ছে ডি। সো এই দুইটা যদি বিয়োগ করে দিই, আমি কি পেয়ে যাবো, উপরের যেই পার্শ্বের যে পরিবর্তন ছিল সেই পরিবর্তনটা পেয়ে যাব। আর দৈর্ঘ্য বিকৃতি কি, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। আমরা বিকৃতিটা কিভাবে নির্ণয় করি, পরিবর্তন ডিভাইডেড বাই আদি মান। সো দৈর্ঘ্য বিকৃতির জন্য দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি পরিবর্তন,
আর পার্শ্ব বিকৃতির জন্য পার্শ্বের পরিবর্তন ডিভাইডেড বাই পার্শ্বের যে আগের ভ্যালু ছিল সেটা। সো পার্শ্ব মানে কি? পার্শ্ব মানে হচ্ছে আমরা ব্যাসটা নিব। সো ব্যাসের আগের ভ্যালুটা ছিল ডি, আগের এতটুকু ভ্যালু ছিল ব্যাসের, এরপর ব্যাসটা পরিবর্তিত হয়ে গেছে ডি প্রাইম। সো আগের ব্যাস, সো পরিবর্তিত ব্যাস ডি প্রাইম মাইনাস আগের ব্যাস, এই দুইটার ডিফারেন্স। একইভাবে দৈর্ঘ্য বিকৃতিতে কি দেখতে পাচ্ছি? আগের দৈর্ঘ্য ছিল এল এবং নতুন দৈর্ঘ্য হয়ে গেছে এল প্রাইম। সো দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে এল প্রাইম মাইনাস এল। আর বিকৃতি নির্ণয়ের জন্য আদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করতে হয়, সো এল দ্বারা আমরা ভাগ করেছি। সো বিকৃতি আমরা কিভাবে পাচ্ছি? ছোট এল বাই বড় এল। পার্শ্ব বিকৃতি আমরা পাচ্ছি ছোট ডি বাই বড় ডি। সো ছোট এল বাই বড় এল আমরা কি দেখতে পাচ্ছি? এল প্রাইম মাইনাস এল বাই ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। আর পার্শ্ব বিকৃতিতে দেখতে পাচ্ছি ডি প্রাইম মাইনাস ডি ডিভাইডেড বাই ডি। সো এখন একটু দেখি এই এল প্রাইম মাইনাস এল আসলে কতটুকু। এইটা ছিল এল আর এটা ছিল এল প্রাইম। সো এল প্রাইম থেকে যদি এলটা বাদ দিই তাহলে এই ছোট হাতের এলটা চলে আসবে। সো আমাদের দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে এই ছোট হাতের এল বাই ক্যাপিটাল এল। আর পার্শ্ব বিকৃতিটা যদি একটু দেখার চেষ্টা করি, এটা ছিল ক্যাপিটাল ডি। সো ক্যাপিটাল ডি থেকে আসলে বাদ দিচ্ছি কতটা? এই ডি প্রাইম বাদ দিচ্ছি। তাহলে যদি ডি প্রাইম বাদ দিই তাহলে বাকি থাকে কতটুকু? এই অংশ এবং এই অংশ। সো এই দুইটা অংশকে যদি যোগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি ছোট হাতের ডি। সো স্মল ডি পাচ্ছি। আর স্মল ডিটা আসলে আসছে কোথা থেকে? এই এতটুকু পার্ট থেকে এবং এই এতটুকু পার্ট থেকে। সো দুইটা মিলিয়ে যদি স্মল ডি হয় তাহলে বলতে পারি এই দুইটা পার্ট ইন্ডিভিজুয়ালি ডি বাই টু এর প্রায় অ্যাপ্রক্সিমেটলি ডি বাই টু এর সমান। সো আমি কি করলাম? পার্শ্ব বিকৃতির ভ্যালুটা এভাবে করে বের করে ফেললাম এবং পয়জনের অনুপাতটা কি? পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। সো পার্শ্ব বিকৃতির সাথে দৈর্ঘ্য বিকৃতি আমি ভাগ করে দিলাম। সো ভাগ করে দিলে কি পাবো? ডি আর এই বড় হাতের যে এল ছিল সেটা আসলে ভাগাকার আছে তাই উপরে চলে আসবে। সো ডি ইন্টু বড় হাতের এল পেয়ে গেলাম। আর এখানে ক্যাপিটাল ডি ছিল, এটা হরে ছিল, একই সাথে স্মল এল ছিল, সেটাও হরে ছিল। সো এই দুটো নিচে থাকলো। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আসলে ডি প্রাইম মাইনাস ডি করছিলাম। সো ডি প্রাইমের ভ্যালু তো আসলে ছোট এবং ডি এর ভ্যালু তো আসলে বড়। সো যদি আমি ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু বিয়োগ দিই তাহলে তো আমার আসলে মাইনাস আসার কথা। হ্যাঁ, তো পয়জনের অনুপাতের অ্যাকচুয়ালি একটা চিহ্ন থাকে, সেই চিহ্নটা অ্যাকচুয়ালি উপরে মাইনাস হয়। কেন মাইনাস হয়? কারণ যদি দৈর্ঘ্যের সম্প্রসারণ ঘটে তাহলে কিন্তু পার্শ্বের সংকোচন ঘটবে এবং এই ভ্যালুটা কিন্তু আসলে মাইনাস হয়ে যাবে। সো সেই মাইনাস চিহ্নটা যদি আমি ইনক্লুড করে দেই তাহলে পয়জন অনুপাতের ইকুয়েশনটা এক্সপ্রেশনটা হয়ে যায় এরকম। আর অনেক সময় আসলে আমাদের প্রশ্নে অঙ্ক করার জন্য যে প্রশ্নগুলো থাকে সেখানে কিন্তু মাইনাস চিহ্নটা ব্যবহার করা খুব একটা বেশি দরকার হয় না। কেন? কারণ শুধুমাত্র পয়জন অনুপাতের মানটা জানতে চাই। সো আমাদের যদি শুধুমাত্র মানটা জানতে চাওয়া হয় তাহলে আমরা বলতে পারি মানটা আমরা জাস্ট ডাইরেক্ট এই ইকুয়েশন থেকে ইউজ করে ফেলতে পারি। আর যখন চিহ্ন সহ মানটা বলতে চাই তখন আমরা এই ইকুয়েশন ইউজ করে বের করে ফেলতে পারি। আর ইউজুয়ালি পয়জনের অনুপাতটার একটা রেঞ্জ থাকে, সেটা হচ্ছে -1 থেকে হাফ পর্যন্ত। সো সাধারণত পয়জন অনুপাত এই রেঞ্জের বাইরে হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক পয়জন অনুপাতের থেকে অবজেক্টিভের জন্য, সেটা হচ্ছে পয়জন অনুপাত কিন্তু বস্তুর উপাদানের উপর নির্ভর করে। সো বস্তুর উপাদানের উপর যেহেতু নির্ভর করছে তাই এটা আসলে যে কোনো একটা বস্তুর নিজস্ব ধর্ম, তার উপাদানের ধর্ম। এবং আরও একটা ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে আমরা এখানে দুইটা বিকৃতির ভাগ করছি। সো যেহেতু বিকৃতির নিজস্ব কোনো একক নেই তাই পয়জনের অনুপাতেরও কিন্তু নিজস্ব কোনো একক নেই। এটা জাস্ট একটা কনস্ট্যান্ট, একটা বস্তুর উপাদানের সাথে সম্পর্কিত একটা কনস্ট্যান্ট। সো এরপরে এই থিওরিটিক্যাল ডিসক্রিপশনের পরে আমরা এখন পয়জন অনুপাত থেকে অল্প কিছু ম্যাথ করব যেগুলো অ্যাডমিশন টেস্টে এর আগে এসেছিল। বোর্ডে বুয়েটের অ্যাডমিশন টেস্টে আসা একটি ম্যাথ দেওয়া আছে। সো ম্যাথটা কি বলা আছে? ম্যাথটায় বলা আছে একটা তারের দৈর্ঘ্য কতটুকু এবং একটা তারের ব্যাস কতটুকু। সো একটা তারের দৈর্ঘ্য এবং ব্যাস এতটুকু হলে এবং তারের সামহাউ কোনো একটা বল প্রয়োগ করা হলো। সো বল প্রয়োগের জন্য কি হলো? তারের দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পেল। সো তারের দৈর্ঘ্য যদি কিছুটা বৃদ্ধি পায় তাহলে তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে। সো আমরা অলরেডি পয়জনের অনুপাত থেকে জেনে এসেছি যে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে ব্যাসটা হ্রাস পায়, পার্শ্ব বিকৃতি ঘটে। দৈর্ঘ্য বিকৃতি যদি পজিটিভ হয় পার্শ্ব বিকৃতিটা নেগেটিভ হবে। খুব ভালো কথা। কোশ্চেনে একটা ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে তারের পয়জনের অনুপাত 0.3। সো আমরা ইউজুয়ালি ধরে নিচ্ছি যে দৈর্ঘ্য যদি বিকৃতি পজিটিভ হয় পার্শ্ব বিকৃতি অবভিয়াসলি নেগেটিভ হবে। সো অবভিয়াসলি পয়জন অনুপাতের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে মাইনাস আসার কথা। সো এখানে কিন্তু আসলে মাইনাস আসেনি, তার একটা সিগনিফিকেন্ট রিজন আছে, সেটা হচ্ছে পয়জনের অনুপাতের আগে যে আমরা আয়তনটা কনস্ট্যান্ট ধরে করেছিলাম, আয়তন কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে এটা ম্যান্ডেটরি না। আয়তন কনস্ট্যান্ট থাকতেও পারে, মানে আয়তনটা সেম থাকতেও পারে, আয়তন কিন্তু চেঞ্জও হতে পারে। আমরা যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করি তার ওই বস্তুর আয়তনটা আসলে নির্ভর করে বস্তুর ঘনত্বের উপর। সো যদি এমন হয় আমি বল প্রয়োগ করছি বা কোনো না কোনোভাবে বস্তুটার এনভায়রনমেন্ট চেঞ্জ করছি এবং তার জন্য বস্তুটার ভিতরের ঘনত্ব পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার আয়তনটা মানে বস্তুর যে আয়তন সেটা কিন্তু আর কনস্ট্যান্ট থাকে না।
সো এমনও কেস কিন্তু অ্যারাইজ করতে পারে এই ধরনের ম্যাথে যেখানে আসলে বস্তুর কোনো না কোনোভাবে আয়তনটা কনস্ট্যান্ট থাকে না। সো এই জন্য যদি কখনো পয়জন অনুপাত প্লাস বলে দেয়, আমরা কিন্তু ডাইরেক্টলি অনুপাতটাকে মাইনাস ধরে মাইনাস দিয়ে ক্যালকুলেশন করব না। যদি প্লাস বলে প্লাসটাই রাখবো এবং এক্সপ্রেশন হিসেবে আমরা কি ইউজ করব, এইটা ইউজ করব। সো আমরা কোনো ধরনের ম্যাথ করার সময় আমরা কোনো ধরনের ঝামেলায় যাব না যে এখানে মাইনাস নিব কি নিব না, যে এক্সপ্রেশন দিচ্ছে পজিটিভ দিচ্ছে, সো আমরা এখানে পজিটিভ নিয়ে ম্যাথটা করব। এবং সাধারণত ম্যাথ যেগুলো দেওয়া হয় সেগুলোতে পয়জন অনুপাতটা পজিটিভ থাকে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আয়তন যে কনস্ট্যান্ট হতে পারে এটা কিন্তু ম্যান্ডেটরি না। সো খুব ইজি একটা ম্যাথ, আমাদেরকে জাস্ট বের করতে হবে তারের ব্যাসের কতটুকু হ্রাস পায়। সো আমরা পয়জন অনুপাতের সূত্রে যদি একটু দেখে ফেলি, কি ছিল, ছোট ডি ক্যাপিটাল এল, ক্যাপিটাল ডি ছোট হাতের এল। ছোট ডিটা জাস্ট কি ছিল, ব্যাসের বা পার্শ্বের পরিবর্তন। সো পরিবর্তনকে আমি ছোট ডি আকারেও লিখতে পারি, আবার অনেক সময় বইতে ডেল্টা ডি আকারেও লিখে। সো দুইটা আকারে লিখতে পারি, দুইটা কিন্তু সেম, কোনো পার্থক্য নেই। সো আমরা কি আমাদের দরকারটা কি, আমাদের দরকারটা কিন্তু হচ্ছে ছোট হাতের ডি বা ডেল্টা ডি, এইটা আমাদের দরকার। কারণ এইটা হচ্ছে আসলে ব্যাসের পরিবর্তন, ব্যাস কতটুকু হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, ব্যাসের পরিবর্তন। সো বাকি ভ্যালুগুলো আমাদের কি দেওয়া আছে, যেমন ক্যাপিটাল এল বা তারের লম্বা ছিল 1 মিটার এবং ব্যাস ক্যাপিটাল ডি সেটা ছিল আসলে 1 মিলিমিটার। সো 1 মিলিমিটারকে বলতে পারি 10⁻³ মিটার। এবং তারের দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ ছোট হাতের এল দৈর্ঘ্যের পরিবর্তন সেটা আসলে কত, 0.025 সেন্টিমিটার। সো 0.025 সেন্টিমিটার কে আমরা 10⁻² দিয়ে মিটার আকারে লিখতে পারি। সো প্রশ্নে আমাদের জানতে চেয়েছে ডেল্টা ডি ইকুয়ালস টু হোয়াট। সো ডেল্টা ডির ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করব, সো জাস্ট কি করলাম, এই এক্সপ্রেশনে ডেল্টা ডিটা রেখে বাকিগুলো সব ওই সাইডে নিয়ে গেলাম এবং ডেল্টা ডিটাকে এই এক্সপ্রেশন থেকে নির্ণয় করে ফেললাম। সো ডেল্টা ডি ইকুয়ালস টু আমি পেয়ে যাবো কি, সিগমা ক্যাপিটাল ডি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। সো সিগমার ভ্যালুটা কত, সিগমার ভ্যালু 0.3 বসাবো। ক্যাপিটাল ডি আমরা কত রাখবো, ক্যাপিটাল ডি হচ্ছে 1 × 10⁻³ আর ছোট হাতের এলকে কত নিব, 0.025 × 10⁻²। ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এল এবং ক্যাপিটাল এর ভ্যালুটা কত, 1 মিটার। সো এই পুরো ইকুয়েশনটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভ্যালুটা বের করি তাহলে আমরা কি পেয়ে যাব, আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। সো আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে অ্যান্সারটা বের করতে যাই তাহলে অ্যান্সারটা আসবে অনেকটা এরকম, 7.5 × 10⁻8 মিটার। সো পয়জনের অনুপাতের ম্যাথ দিলে আমাদেরকে কি মাথায় রাখতে হবে, আমরা যখন সূত্রটা ইউজ করব তখন সূত্রটাতে আমরা কোনো ধরনের চিহ্ন নিব না, অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ করব। সো জাস্ট এই একটা জিনিস একটু মাথায় রাখবো যে পয়জন অনুপাতে যখন সূত্র ইউজ করতেছি তখন জাস্ট অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ করব। কারণ আসলে কোশ্চেনে যে অনুপাতটা দেওয়া থাকে সেটা এমনভাবেই দেওয়া থাকে যাতে আমরা জাস্ট অ্যাবসলিউট ভ্যালুর এক্সপ্রেশনটা ইউজ করে ম্যাথটা করি, কোনো ধরনের চিহ্ন এনকাউন্টার বা ইনক্লুড আমরা না করি। খ নম্বর ম্যাথে আমাদের কি বলা আছে, খ নম্বর ম্যাথে বলা আছে প্রত্যেক তারের উপর কত বল প্রযুক্ত হলে প্রত্যেক তারের বৃদ্ধি হবে 5 সেন্টিমিটার। এবারে প্রশ্নে বলা হয়েছে যে কোন একটা বল আমি প্রয়োগ করব, সো সেই বলটা প্রয়োগের জন্য প্রত্যেকটা তারের বৃদ্ধির পরিমাণটা কিন্তু সেম হতে হবে। সো আমরা যখন থিওরিটা দেখেছিলাম তখন কি দেখেছিলাম যে তার দুইটা কিভাবে কানেক্টেড করলে তার দুইটার আসলে বৃদ্ধিটা সমান হয় সিরিয়ালি কানেক্টেড করলে। সো আমরা যদি তার দুইটাকে সিরিয়ালি কানেক্টেড করি বা সিরিয়াল নয় প্যারালালি কানেক্টেড করি অর্থাৎ সমান্তরাল সংযোগে কানেক্টেড করি তাহলে আসলে তার দুইটার উপর যেই বল প্রয়োগ করব বল প্রয়োগের জন্য তারের বৃদ্ধিটা সমান হবে, ইন্ডিভিজুয়াল তারের বৃদ্ধিটা সমান হবে। সো আমরা যদি তার দুইটিকে প্যারালালি কানেক্টেড করি, সিরিয়ালি নয়, সিরিয়ালি করলে আসলে বৃদ্ধি দুইটা আলাদা হয়। তার দুইটাকে যদি আমরা প্যারালালি কানেক্টেড করি, সমান্তরালে সংযুক্ত করি, তাহলে তাদের উপর যেই বলটা প্রয়োগ করি না কেন তাদের বৃদ্ধিটা আসলে একসাথে ঘটবে, একই রকম ঘটবে। এবং দুইটা তারের উপর যেই বলটা ক্রিয়া করবে সেই দুইটা বল কিন্তু ডিফারেন্ট হবে। আগের বারে দুইটা তারের উপর সেম বল ক্রিয়া করতো, এখন কিন্তু দুইটা তারের উপর ক্রিয়ারত বলটা ডিফারেন্ট হয়ে যাবে। তাদের ইয়ংয়ের গুণাঙ্কের উপর ডিপেন্ড করে দুইটা ডিফারেন্ট বল ক্রিয়াশীল হবে। এবং এখন আমরা এই ম্যাথটা এক্সপ্রেশন বের করে দেখবো যে কি আসে। সো এখন আসলে কে সেম হচ্ছে, এখন আসলে সেম হচ্ছে বলতে পারি এল এর ভ্যালুটা, অর্থাৎ এল যেটা সেটা সেম হচ্ছে। এবং এখন আসলে কে ডিফারেন্ট হচ্ছে, বল ডিফারেন্ট হচ্ছে। এবং প্রথম তারের উপর ক্রিয়ারত বল আর দ্বিতীয় তারের উপর ক্রিয়ারত বল, এই দুইটা বল আসলে টোটাল যে বলটা আমি অ্যাপ্লাই করি সেই বলটা ডিভাইড হয়ে যায়। মানে টোটাল আমি যদি এফ বল অ্যাপ্লাই করি সেই এফ বলের একটা পোর্শন হয়ে যায় প্রথম তারটার এক্সপ্যানশন করতে, দ্বিতীয় পোর্শন যা হচ্ছে দ্বিতীয় তারটার এক্সপ্যানশন করতে। সো আমি বলতে পারি এই কেসে আসলে এফ ইকুয়ালস টু Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. F1 plus F2. সো F1 আসলে কি, F1 হচ্ছে YAL ডিভাইডেড বাই ছোট হাতের এল। সো YA
এল ডিভাইডেড বাই ছোট হাতের ক্যাপিটাল এল। সো ওয়াইয়ের জায়গায় y1 বসাবো কেন, আর বাকিগুলোতে কোনো 1 2 বসানোর দরকার নেই, কেননা বাকি যে রাশিগুলো আছে সেগুলো হচ্ছে সেম, এবং এই ক্ষেত্রে কিন্তু L1টাও সেম, এক্ষেত্রে কিন্তু L1টা সেম, প্রত্যেক তারের ভিত্তি 5 সেন্টিমিটার। সো L1 L2 ছোট হাতের L1 L2 এই ক্ষেত্রে কিন্তু সেম, ছোট হাতের L1 ইকুয়ালস টু ছোট হাতের L2। সো দ্বিতীয় এক্সপ্রেশনটা লিখতে পারি y2 AL ডিভাইডেড বাই L। সো আমি যদি AL ডিভাইডেড বাই ক্যাপিটাল Lটা কমন নিয়ে নিই, কি পেয়ে যাবো y1 প্লাস y2। এবার দেখো তো, এবার কিন্তু যে তুল্য ইয়ংয়ের গুণাঙ্কটা আসছে সেটা আসলে কিভাবে আসছে, দুইটা তারের ইয়ংয়ের গুণাঙ্কের যোগফল আকারে আসছে। সো আগের বারে কি ছিল, ইনভার্সের যোগফল, এবারে আসছে দুইটা তারের জাস্ট ইয়ংয়ের গুণাঙ্কের যোগফল। সো আমরা কি করতে পারি, জাস্ট ভ্যালুগুলো যদি বসিয়ে দেই, সো এর জন্য ভ্যালুটা কত আসে, এর জন্য ভ্যালুটা আসে হচ্ছে 2 × 10⁻⁻4, ছোট হাতের এল হচ্ছে 5 সেন্টিমিটার, সো 5 সেন্টিমিটার হচ্ছে 5 × 10⁻², ক্যাপিটাল এল হচ্ছে কত, 5 মিটার, সো 5, এবং y1 y2 কত আসবে, আমি বলতে পারি 2 + 3 × 10⁻11। সো এই পুরো এক্সপ্রেশনটা থেকে ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা পাবো সেটা হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার। এবং এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদেরকে যদি প্রশ্ন করে, অ্যাকচুয়ালি প্রশ্ন করে না, প্রশ্নটা এটাই করা আছে যে প্রত্যেক তারের উপর আসলে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে। আমরা কিন্তু টোটাল বলটা বের করেছি, মানে আসলে দুইটা তারের উপর, মানে দুইটা তার যদি একটা বারের সাথে সংযুক্ত থাকে, কোনো একটা বস্তুর সাথে সংযুক্ত থাকে, সেই বস্তুর উপর আসলে কতটুকু বল প্রয়োগ করা হয় সেই বলটা আমরা বের করেছি, টোটাল বলটা। কিন্তু যদি আমরা আসলে একটু আগে কি জেনেছি যে এই বস্তুর উপর যে বলটা আমরা প্রয়োগ করছি সেই বলটা আসলে ডিভাইড হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে কিভাবে, প্রথম তারের উপর F1 এবং দ্বিতীয় তারের উপর F2। সো আমাদের কিন্তু প্রশ্নে শুধুমাত্র F জানতে চাওয়া হয়নি, আমাদের কিন্তু আসলে প্রশ্নে F1 আর F2 জানতে চাওয়া হয়েছে। প্রশ্নে F জানতে চাইলে এই পর্যন্ত শেষ, বাট যদি F1 F2 জানতে চাই আলাদা করে, যেটা আসলে আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, তখন আমরা কি করব, তখন কিন্তু F1 এর ভ্যালুটা এভাবে বের করতে হবে, সেটা হচ্ছে y1 AL ডিভাইডেড বাই L, এবং F2 ইকুয়ালস টু y2 AL ডিভাইডেড বাই L। সো y1 এর জন্য কি পাবো, 2 × 10⁻11 × 2 × 10⁻4, সাথে ছোট হাতের L এর জন্য 5 × 10⁻², আর নিচে হয়ে যাবে হচ্ছে ক্যাপিটাল, সেটা হচ্ছে 5। সিমিলারলি F2 এর ভ্যালুটাও আমরা এই y2 AL এর এক্সপ্রেশনটা বসিয়ে দিলে এই দুইটার জন্য ইন্ডিভিজুয়ালি যে ভ্যালুগুলো পাই সেই ভ্যালুগুলো হচ্ছে F1 অর্থাৎ 1 নম্বর তারের উপর ক্রিয়ারত বল, এবং F2 অর্থাৎ 2 নম্বর তারের উপর ক্রিয়ারত বল। সো সমান্তরালে সংযুক্ত তারের জন্য কিন্তু আমরা একইভাবে মোট বল এবং দুইটা তারের উপর ইন্ডিভিজুয়াল যে বল সেই বলটা এইভাবে আমরা বের করে ফেলতে পারি। এবং একই সাথে যদি আমাদেরকে প্রশ্নে বলে যে আসলে তুল্য ইয়ংয়ের গুণাঙ্ক কত, অথবা সমান্তরালে দুইটা তারকে আমি যদি রিপ্লেস করে আরেকটা তার নিয়ে আসি এবং ওই তারের উপর মোট বল প্রয়োগ করলে যদি সেম ওই 5 সেন্টিমিটার সরণ ঘটে, তাহলে ওই একটা রিপ্লেসড তারের ইয়ংয়ের গুণাঙ্কটা কত সেটা কিন্তু আসলে আমরা এই y1 + y2 থেকে খুব সিম্পলি বের করে ফেলতে পারি। তাহলে একটু মাথায় রাখবো যে সমান্তরালে যদি সংযুক্ত করি তাহলে তুল্য ইয়ংয়ের গুণাঙ্ক টাইপের জিনিসটা হয় y1 + y2, আর যদি সিরিজে যুক্ত করি সিরিয়ালি তাহলে তুল্য ইয়ংয়ের গুণাঙ্কটা হয় 1/y1 + 1/y2। এখন আমরা রুয়েট 11-12 সেশনের অ্যাডমিশন টেস্টে আসে একটা মিক্সড টাইপের ম্যাথ দেখবো। অ্যাকচুয়ালি পুরোপুরি এটাকে মিক্সড টাইপ বলা যায় না, এটা আসলে অনেকটা টাইপ 1 রিলেটেড অনেকটা বেশি, এবং সেটা আসলে পুরোপুরিভাবে টাইপ 1-এর যে সিম্পল ফর্মুলা আছে ওটা এতটা সিম্পল নয়, ম্যাথটা একটু কমপ্লিকেটেড, একটু চিন্তা করতে হবে ম্যাথটা করার জন্য আমাদেরকে। সো কোশ্চেনটা কি বলা আছে, কোশ্চেনটা বলা আছে হচ্ছে সমান দৈর্ঘ্যের দুইটি পদার্থের তারের দৈর্ঘ্য বরাবর আমি সমান বল প্রয়োগ করলাম, অর্থাৎ আমি যে টান বলটা প্রয়োগ করছি F1 = F2, দুইটা ভিন্ন পদার্থের দুইটা তার। সো 1 নম্বর তারের উপর বল F1 এবং 2 নম্বর তারের উপর বল F2, এই দুইটা সমান, এবং এটা বলা হয়েছে যে সমান দৈর্ঘ্য। সো 1 নম্বর তারের দৈর্ঘ্য L1 = 2 নম্বর তারের দৈর্ঘ্য। ফলে দ্বিতীয় তারটির প্রথম তারটির 2.5 গুণ প্রসারিত হলো। যদি প্রথম তারটি L1 পরিমাণ প্রসারিত হয়, মানে L1 অ্যামাউন্টে প্রসারিত হয়, তাহলে দ্বিতীয় তারটির প্রসারণ L2 = কি হবে, 2.5 × L1। তার দুইটি ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, এটাকে ধরে নিলাম আমি y1, এটা হচ্ছে আমাদের y1, আর এই ভ্যালুটা হচ্ছে আমাদের y2। সো এই দুইটা যদি y1 এবং y2 হয় তাহলে জানতে চাইছে এদের ব্যাসের অনুপাতটা নির্ণয় করো। সো আমরা মোটামুটি যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে আমাদেরকে আসলে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে।
সো অবভিয়াসলি এই ইকুয়েশনটা আমি ইউজ করব, খুব ভালো কথা। এবং এই ইকুয়েশন ইউজ করার ক্ষেত্রে একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, এই টাইপের টাইপ 1 রিলেটেড বা টাইপ 6 রিলেটেড, কৃতকাজ রিলেটেড, এই টাইপের যত ম্যাথই দেওয়া হোক না কেন আমাদেরকে মাথায় রাখতে হবে আসলে, বা টাইপ 5 রিলেটেড যত টাইপের ম্যাথগুলোই দেওয়া হোক না কেন একটু মাথায় রাখতে হবে যে কোন প্রপার্টিসটা সেম এবং কোন প্রপার্টিসটা ডিফারেন্ট। যেমন আমাদেরকে প্রশ্নে বলা আছে আসলে হচ্ছে যে দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করবো। সো F1 = F2। সো F1 = F2 যখন আমরা পেয়ে যাব তখন আমরা কি করব, F এর সূত্র লিখব। সো ফার্স্টে F1 এর জন্য এক্সপ্রেশনটা লিখব ইকুয়ালস টু F2 এর জন্য এক্সপ্রেশনটা লিখব, যেহেতু F1 = F2। সো F1 = F2 এবং সেম কাজটা আসলে L1 L2 এর জন্য আমরা করতে পারতাম। L1 এর এক্সপ্রেশন লিখে L1 = L2 দুইটা তারের জন্য আলাদা আলাদা এক্সপ্রেশন আমরা লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। সো F1 এর এক্সপ্রেশনটা কি, y1 a1 ছোট হাতের L1 ডিভাইডেড বাই L, L1 = y2 a2 ছোট হাতের L2 ডিভাইডেড বাই ক্যাপিটাল L2। সো L1 L2 এই দুইটা কি, এই দুইটা হচ্ছে ইকুয়াল। সো এই দুইটাকে আমরা কাটাকাটি করে দিতে পারি। সো পেয়ে যাব y1 a1 ছোট হাতের L1 = y2 a2 ছোট হাতের L2। কি বললাম যে এই টাইপের ম্যাথের জন্য জাস্ট আমাদেরকে দেখতে হবে কোন প্রপার্টিসটা সেম, যেই প্রপার্টিসটা আসলে সেম সেটাকে ইকুয়েট করে ম্যাথটাতে আগাতে হবে। মোস্ট অফ দ্য কেসে এই জিনিসটা, এই অ্যাপ্রোচেই ম্যাথগুলোতে আগাতে হয়। যে প্রপার্টিসটা সেম সেটা দুইটা তারের জন্য ডিফারেন্টলি লিখে তারপর কন্টিনিউয়াসলি এই দুইটা তারের জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেশনগুলো করতে হয় আলাদা আলাদা প্রপার্টিসগুলোর জন্য। সো y1 এর ভ্যালু ডাইরেক্ট দেওয়া আছে, সেটা নিয়ে ক্যালকুলেশনের কিছু নেই। y1 রাখলাম। a1 হচ্ছে 1 নম্বর তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো যে কোনো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আসলে কি, প্রস্থচ্ছেদটা আসলে একটা বৃত্তাকার। সো যে কোনো একটা বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ারকে আমি লিখতে পারি পাই d/2 হোল স্কোয়ার। সো y1 × পাই × d1 1 নম্বর তারের ব্যাস ডিভাইডেড বাই হোল স্কোয়ার আর L1। সো ইকুয়ালস টু কি থাকবে, y2 পাই d2/2 হোল স্কোয়ার × L2। ফিজিক্সের যেই ম্যাথই করতে যাই, ম্যাথের ফার্স্টে আমাদেরকে আগে দেখতে হবে আমাদেরকে কি জানতে চাওয়া হয়েছে, সেটা কিন্তু এখনও এই ম্যাথে আমরা দেখিনি। সো ফার্স্টে আমরা ঠিক আছে আমাদের যেটা ইকুয়াল বলা হয়েছে সেটা অনুযায়ী অ্যাপ্রোচ করছি, বাট তার আগে সবার আগে যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা দেখবো আসলে ম্যাথে কি জানতে চাওয়া হয়েছে। সো কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে, এদের ব্যাসের অনুপাতটা নির্ণয় করো। সো ব্যাসের অনুপাত নির্ণয় করার জন্য d1/d2 বা d2/d1 এরকম কিছু আমার একটা লাগবে। সো আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমরা ঠিকভাবে আগাচ্ছি। তবে আমরা যদি আগেই প্রশ্নের শুরুতেই যদি দেখে নিই, আমি অ্যাকচুয়ালি অঙ্কটা লেখার সময় দেখে নিয়েছিলাম যে ব্যাসের অনুপাত নির্ণয় করতে হবে। সো যেহেতু ব্যাসের অনুপাত নির্ণয় করতে হবে, তাই কিন্তু আমি আর এর সাপেক্ষে এক্সপ্রেস না করে ডি এর সাপেক্ষে এক্সপ্রেস করলাম, নাহলে কিন্তু আমি আর এর সাপেক্ষে এক্সপ্রেস করতে পারতাম, সেটা কোনো সমস্যা ছিল না। সো এখন কি করতে পারি, দেখো পাইও কাটাকাটি করে চলে গেল। আমি ক্যালকুলেশনটা এই সাইডে করি। এই সাইডে করলে কি পাবো, y1 দেখো নিচে 2 স্কোয়ার, উপরে d1 স্কোয়ার পাবো, নিচে 2 স্কোয়ার মানে 4। সো এইখানকার যে 4 আর এখানকার যে 4, সেই 4 দুইটাও কাটাকাটি করে চলে যাবে। সো আমি কি পাবো, y1 × d1 স্কোয়ার × L1 = y2 × d2 স্কোয়ার × L2। সো এবার একটা জিনিস খেয়াল করি, L1 আর L2 এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। সো আমি সেটা যদি এক্সপ্রেশনটায় বসিয়ে দিই তাহলে কি পেয়ে যাব, y1 × d1 স্কোয়ার × L1 = y2 × d2 স্কোয়ার বসিয়ে দিলাম। আর L2 = আমি লিখতে পারি 2.5 L1। সো আমি লিখে দিলাম 2.5 L1। এরপর কি পাবো, L1 কাটা, দেখো মানে যত ধরনের এক্সপ্রেশন ছিল অনেকগুলো কাটাকাটি করে চলে যাচ্ছে। সো ফাইনালি আমি কি পেয়ে যাচ্ছি, ফাইনালি আমি পাচ্ছি y1 × d1 স্কোয়ার = 2.5 × y2 × d2 স্কোয়ার। সো আমার দরকার হচ্ছে d1/d2। সো এই জন্য d1/d2কে এক সাইডে নিয়ে আসি। সো আমি d1/d2 নিয়ে আসলাম, d2টাকে এই সাইডে নিয়ে আসলাম, এবং d1 স্কোয়ার ডিভাইডেড বাই d2 স্কোয়ার অ্যাকচুয়ালি, কারণ দুইটা স্কোয়ার আকারে আছে, এবং y1টা তাহলে ওদিকে চলে যাবে। তাহলে 2.5 × y2 ডিভাইডেড বাই পাবো হচ্ছে y1। এবং একটা মজার ব্যাপার দেখো, সেটা হচ্ছে এই যে ইয়ং এর গুণাঙ্কটা ছিল, এই ইয়ং এর গুণাঙ্কটা কিন্তু আসলে ব্যাসের মানে বর্গমূলের সাথেও সম্পর্কিত, স্কোয়ার আছে, বাট ব্যাসের ইনভার্স ভাবে সম্পর্কিত। মানে d1 এর অপোজিট আসছে y2, d2 এর অপোজিট আছে y1। তার মানে যার ওয়াইটা বেশি, মানে যার ইয়ং এর গুণাঙ্কটা বেশি, তাকে একই বল প্রয়োগে তার জন্য ব্যাসটা আসলে কম দরকার। তো আমার যেটা দরকার সেটা হচ্ছে d1/d2। সো আমি যদি রুট করে দিই পুরাটাকে, তাহলে আমি ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবো 2.5 × y2 ডিভাইডেড বাই y1। সো y2 এর ভ্যালু কত, y2 এর ভ্যালু হচ্ছে √2.5
y2 আমাদের কত ছিল 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11, আর নিচে y1টা কত 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11। সো এই পুরো এক্সপ্রেশনটা যদি ক্যালকুলেটরের সাহায্যে আমরা ভ্যালুটা বের করি তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড অ্যান্সারটা পেয়ে যাব। Get your best tutor in a smart way. Download Baidu Academy app.